এনবিআর সম্পর্কে মানুষের যে অবিশ্বাস আর সন্দেহ আছে তা দূর করার দায়িত্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে এটিকে জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার। বিশৃঙ্খলা না করে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ঘাটতি। প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কাঙ্ক্ষিত হারে আদায় না হওয়ায় থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকারের উপর বাড়ছে চাপ। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে কর ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রিফর্মটাও গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। গত ফেব্রুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের গতি ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছে, এখন সময় ঘুরে দাঁড়ানোর। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। রাজস্ব খাতে শত দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে কর্মসহায়ক পরিবেশ তৈরিতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান সরকার প্রধান। আরও সমৃদ্ধ, আরও বিনিয়োগ এবং আরও ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় পরে রাজস্ব খাত সংক্রান্ত বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। শেখ হাসিনা সহ অন্যান্য পলাতকদের প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের আবেদন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই বলেও জানান তিনি। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সমস্ত তথ্য জানান জয়সওয়াল। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগেই ভারত সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেন ভারতের এই মুখপাত্র। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের নতুন বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কেয়াওসো মোকডেকে তীব্র আপত্তির কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চাপ দেন মহাপরিচালক। ওই বৈঠকে গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া যে তথ্য সেটা সঠিক নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। ঢাকার উদ্বেগ এবং পর্যবেক্ষণ দ্রুত নিজ দেশে জানিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন মিয়ানমারের রাষ্ট্রদূত। এর আগে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত 10 লাখের মধ্যে যাচাই বাছাই মাত্র 3 লাখ রাখাইনের বাসিন্দা। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে মৌসুম না থাকায়
কিছু সবজির দাম চড়া বলেও স্বীকার করেন তিনি। এতে কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন বলেও মনে করেন কৃষিমন্ত্রী। বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে দেশেই আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শারমিনীরা। বর্ষা মৌসুমে সবজির বাজারে যেন লেগেছে আগুন। করলা থেকে পটল কিংবা কাঁকরোল ৮০ টাকার নিচে মিলছে না। আর কাঁচামরিচের দামের ঝাঁজ আগে থেকেই বাড়তি। কৃষিমন্ত্রী বলছেন, তিনি নিজেও বাজারে যান। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একটা কৃষক ৮০ টাকা ১ কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। যে কনসেপ্টে আমরা মিনি কোল্ড স্টোরেজে যাচ্ছি, কৃষক যেখানে ফলাবে তার গ্রামে এসে কাঁধে ভারে মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে, কোনো ক্যারিং কস্ট নাই, তাহলে তার কস্টিংটা করে যাবে। প্রশ্নের জবাবে বলেন, দেশে সারের কোনো সংকট নেই, সিন্ডিকেট করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। কিছু লাভ নাই, কিছু হবে না। আমাদের যত কিছুই করুক, ইনশাআল্লাহ আশা করি আস্তে এটা কন্ট্রোলে আসবে। এদিকে সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। উৎপাদন করবেন সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুরু হলো এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। আজ নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন, পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি মহাসড়ক এই ব্যবস্থার আওতায় আনা হবে। সড়কপথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয় হুঁশিয়ারও দেন মন্ত্রী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি চালালে, উল্টো পথে যাওয়া কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্তের পর জরিমানা করবে এই ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে, সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলেও তা ক্যামেরায় ধরা পড়বে, এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে বলে তার আশা। মহাসড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক, যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৫ শতাধিক স্থানে ১৪২৭টি এআই ক্যামেরা বসানো হয়েছে। আশিক মাহমুদ, ৭১, নারায়ণগঞ্জ। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০,০০০ রেইনকোট বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন সরকার প্রধান। সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ার সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় মোট ২০,০০০ রেইনকোট বিতরণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ,
10,000, শেভরন বাংলাদেশ 5,000 এবং পাণ্ডুঘর গ্রুপ 5,000 রেইনকোট দেবে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।